তানিম ফোনে কথা বলছিল, তখন সে যা করলো তা দেখে একটু হলেই মেয়েটা কোল থেকে পড়েই যাচ্ছিল। প্রচন্ড ধমক দিয়ে বলল, সমস্যা কি তোমার? দেখছো তো ফোনে কথা বলছি, তুমি রাখো তোমার মেয়েকে। অসহ্য হয়ে গেছি আমি। আমি অবাক হয়ে গেলাম, তানিম আজ পর্যন্ত একটা ধমক তো দূরের কথা, জোরে কথাও বলেনি আমার সাথে। তার চিৎকারে তানফি আর মা দৌড়ে আসে। তানফি বলল, কি হয়েছে ভাবি? ইলিনাকে কোলে নিতে বললাম, আমি একটু ঘুমোবো তাই। অদ্ভুত তো, তুমি ইলিনাকে তো আমার কাছেও রাখতে পারো। ভাইয়াকে বিরক্ত করছো কেন? আমি অবাক হয়ে তানফির দিকে তাকালাম। মা এসে আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে চলে গেল। তানফির চোখে মুখে বিরক্তি। আমি বুঝতে পারলাম না কি করেছি আমি। বাচ্চাকে তার বাবার কাছে রাখতে গিয়েছি, এমন কি খারাপ কাজ করলাম? আর ঘুম এলো না। প্রচন্ড মাথা ব্যথা আর মন খারাপ নিয়ে রান্না বান্না করলাম। সারাদিনে একটা বারও তানিম কথা বলল না। আমিও চুপ করেছিলাম। দুপুরে খেতে বসে খাবারে লবণ কম হয়েছে, এই অজুহাতে সে আবার রাগ ঝাড়ল। আমি উত্তর দিলাম, লবণ তো ঠিকই আছে। তানফি উঠে বলল, ভাবি, ভাইয়া মিথ্যে বলেছে, নিজের দোষটা স্বীকার করলেই তো হয়। তানফি ডাল মা রান্না করেছে। এইবার ভাই বোন দুজনেই চুপ করে খেতে লাগলো। মা বারবার আমার দিকে তাকাচ্ছেন, কারণ আমি মিথ্যে বলেছি। সব আমি রান্না করেছি, আমি শুধু দেখতে চেয়েছি তাদের কি রিয়াকশন হয়। আমি মায়ের দিকে তাকালাম, মার চোখে কষ্টের ছায়া দেখলাম। আর সেই কষ্টটা যে আমার জন্য তা বুঝতে আমার কোনো সমস্যা হয়নি। সেদিন সন্ধ্যায় আমার শ্বশুর আসার পর আমাকে ওনার রুমে ডাকলেন। ডেকে বললেন, তানিমের সমস্যা কি? সে নাকি আজ তোমার সাথে অশান্তি করেছে। ইলিনাকে নিয়ে খেলার সময় হঠাৎ রাস্তায় দেখলাম তানিম। 3 বছর পর দেখলাম। একটুও বদলায়নি, এখনো হাঁটার সময় এদিক ওদিক তাকায় বাচ্চাদের মতো। নখ কামড়াতে কামড়াতে হাঁটে। আজও বেখেয়ালের মতো শার্টের এক কোণা ইন করা আর এক কোণা বাইরে। একটা পরিবর্তন আছে অবশ্য, চোখের নিচে কালি। কেমন জানি দিশেহারা ভাব। ইলিনাকে নিতে আসেনি তো। বুকটা ধক করে উঠল। আমি কিছুতেই ইলিনাকে দেব না। ইলিনা জানে তার বাবা বিদেশে থাকে। মেয়েটা প্রতিদিন বাবা কবে আসবে বলে বলে জান দিয়ে দেয়। আজ যদি বাবাকে পায় তাহলে তো। আর ভাবতে পারছি না আমি। ইরিনাকে বুকে আঁকড়ে ধরে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর তানিম ছাদে এলো। বুঝতে পারছি না মা কিভাবে ওকে ছাদে আসতে দিল। বাবা বাসায় নেই, বললাম না মেয়েরা খুব বেহায়া আর আবেগী। অল্পতেই গলে যায়, মাও নিশ্চয়ই গলে গেছে। তানিম ছাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকে। ছল ছল নয়নে তাকিয়ে আছে আমার দিকে। ইলিনা বারবার জিজ্ঞেস করছে, আম্মু, উনি কে? একটু পর তানিম এগিয়ে এলো। এসেই আমার পায়ে পড়ে সেই কান্না জুড়ে দিল। আমি হতভম্বের মতো বসে আছি, কি করব বুঝে উঠতে পারছি না। ইরিনা কোল থেকে নেমে তানিমের পাশে দাঁড়িয়ে বলল, তুমি কি আমার বাবা? তোমার উপরে আমি রাগ? আম্মু তো রাগ না, আম্মু তো তোমাকে দেখেছে আগে, আমি তো দেখিনি, তাই আমি রাগ। তুমি আম্মুর পায়ে কেন ধরেছো? আমাকে কোলে নাওনি কেন? চকলেট এনেছো? তানিম মাথা উঠিয়ে ইলিনাকে জড়িয়ে ধরলো। এই দৃশ্যটা দেখার জন্যই যেন আমার মন এতদিন আঁকুপাকু করছিল। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। মেয়েরা বড্ড বোকা, নয়তো এভাবে একটা ধোঁকাবাজের কান্নায় কেউ গলে যায়? তানিম আমার হাত ধরে। আমি যেন রোবট। কিছু বলতে পারছিলাম না, নড়তেও পারছিলাম না। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছিল সব। শামু, প্রকৃতি প্রতিশোধ নেয়, রুম অন্য এক ছেলের সাথে চলে যায়। আমার 3টা বছরের একটা দিনও শান্তিতে কাটেনি। তোমার অভাব আমি প্রতিটা সেকেন্ডে অনুভব করেছিলাম। তোমার প্রতি যে অন্যায় করেছি তার ক্ষমা আসলে হয় না। 3 বছরে একবারও তো খোঁজ নাওনি। কোন মুখে নিব? আমার কি সেই মুখ আছে? আমি তো তোমার সামনে আসার যোগ্যও না। আজ অনেক কষ্টে সব লজ্জা কাটিয়ে চলে এসেছি। তুমিই আমার সব। এখন থেকে তুমি যা বলবে তাই হবে। তুমি যদি বলো বসে থাকতে তো বসে থাকবো, যদি বলো এখনই ছাদ থেকে লাফ দেব। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। যে আমার সাথে 2বার প্রতারণা করেছে সে আবার যে করবে না, এমন কোনো গ্যারেন্টি আছে? কোন সাহসে তোমাকে বিশ্বাস করব আমি? আর কোন সাহসে তুমি আমার কাছে এসেছো? শামু, আমাদের ভালোবাসার সাহসে এসেছি। প্রতিটা দিন তোমার অভাবে কেঁদেছি, সেই সাহসে এসেছি। আমার মা আর বোনের কষ্ট দেখেছি তোমার জন্য, সেই অধিকারে এসেছি। তোমার মাকে তো কল দিয়েছি, উনি কেটে দিলেন। কিসের কষ্ট? মা লজ্জায় ফোন রিসিভ করেনি। বিশ্বাস করো, প্রতিদিন তোমার জন্য কাঁদে। তানফি বিয়ের দিনও ভাবি ভাবি করে জান দিয়ে দিল। আমাকে ফোন দিয়ে প্রতিদিন বলে তোমাকে নিয়ে আসতে, তোমার কাছে ক্ষমা চাইতে। এখন আমার হাতে কিচ্ছু নেই, আমার বাবা মা আছে, তারাই সিদ্ধান্ত নেবে। আমি রাজি করাবো, সবটুকু দিয়ে রাজি করাবো।
তুমি বলো, ওনারা রাজি হলে তুমি যাবে তো? দেখা যাক। প্লিজ শামু, আমাদের মেয়েটার জন্য হলেও রাজি হও। দেখো মেয়েটা কত খুশি আমাকে দেখে। আমি এলিনার দিকে তাকালাম। মেয়েটা খুশিতে ডগমগ করছে যেন। বাবা বাবা বলে ছড়া সাজাচ্ছে। বাবার হাঁটুতে বালু ঝেড়ে দিচ্ছে। আমার কেন জানি মায়া লাগলো মেয়েটার জন্য। আমি তানিমকে কি বিশ্বাস করব? দোটানায় পড়ে গেলাম। বাবা আসলো সন্ধ্যার পরে। সাধারণত বাবা এশার নামাজের পরেই আসে। এসেই আগে ইলিনাকে কোলে নেয়। নিয়ে দিনের হালচাল জিজ্ঞেস করে। আমার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে মা, তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? শরীর ভালো তো? এই ৩ বছরে একটা দিনও এই রুটিনের বাইরে যায়নি। বাবা আজ তাড়াতাড়ি এসেছে, কারণ মা ফোনে বলেছে তানিম আসার কথা। আজ ইলিনা নানা ভাই বলে দৌড়ে গিয়ে কোলে ওঠেনি। আজ সে তানিমের সাথে ব্যস্ত। বাবা কোনো রকমে হাত মুখ ধুয়ে তানিমের মুখোমুখি বসলেন। বাবা চুপ করে সোফার হাতায় টাট্টু বাজাচ্ছে। আসলে বাবা মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। প্রথমে তানিমই কথা বলে, বাবা আমি শামুকে নিতে এসেছি। সাইমার সাথে তোমার কি? শুনেছি তোমার অন্য কেউ আছে। বাবা আমি সব নতুন করে শুরু করব। শামুর সাথে শুরু করব। আমি ভুল করেছি। আমি জানি আপনারা ক্ষমা করবেন না। যতক্ষণ আপনারা ক্ষমা করবেন না ততক্ষণ আপনার পায়ে পড়ে থাকব। এই বলে তামিম বাবার পা ধরে বসে থাকে। বাবা মহা ঝামেলায় পড়ে গেল। বাবা উঠে গিয়ে মার সাথে আলোচনা করতে লাগলেন। মার একই কথা, মেয়ে দেব না। তানিমকে সে কথা জানিয়ে দেওয়া হলো। তানিম কাঁদতে লাগলো। আমার কি হয়েছে তখন জানি না, আমি বলে বসলাম যে আমি যাব। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। বাবা বললেন, বিশ্বাসঘাতককে সুযোগ দেয়া ঠিক হবে না। আমি বললাম, শেষ সুযোগটা দেই। এরপর বাবা মা আর কিচ্ছু বললেন না। আর আমিও জানতাম না এই সুযোগটা দেয়া যে আমার কত বড় ভুল ছিল। আমি তানিমদের বাড়িতে গেলাম। তানিম সেই প্রথম দিনের মতো করে পুরো বাড়ি সাজিয়েছে। আমাকে নতুন করে প্রপোজ করেছে। কিন্তু সবকিছু কেন জানি আমি মেনে নিতে পারছিলাম না। আমার চোখে বারবার তানিম আর রুমার বিয়ের সাজটাই ভাসছিল। আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে খোঁজ লাগালাম আসলেই রুমা অন্য ছেলের সাথে চলে গেছে কিনা, এবং দেখলাম যে হ্যাঁ সত্যিই রুমা কাজটা করেছে। আর গেছে কার সাথে? রুমার বড় বোনের জামাইয়ের সাথে। শুনে হয়ে গেলাম। মানে এটা কি? এই গোলক ধাঁধার মতো কেন চলছে সব? রুমা তানফির ফ্রেন্ড, রুমার বোন রুহি আমার সতীন ছিল একটা সময়ে। পরে রুমা সতীন হলো। এখন রুমা আবার নিজের বড় বোনের সতীন। মানে এসব কি? এই দুই বোনের কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই? কেন জানি একটা প্রশান্তি কাজ করছিল। কারণ রুহি এখন বুঝতে পারছে যে অন্যের স্বামী কেড়ে নিলে কেমন লাগে। আমি তানিমকে বিশ্বাস করতে আরম্ভ করলাম। কিন্তু আমার শ্বশুরের স্মৃতিগুলো আমাকে খুব কষ্ট দিত। উনি থাকলে আমাকে দেখে অনেক খুশি হতেন। ইলিনার নামটাও ওনারাই দেয়া। কত খুশি হয়েছিলেন যেদিন ইলিনা হলো। সব ঠিকঠাকই চলছিল। ইলিনা প্রচণ্ড বাপভক্ত হয়ে গেছে। বাবা ছাড়া কিচ্ছুটি বোঝে না এখন। অফিসে গেলে হাজারবার কল দেবে, আর তানিমও বিরক্ত না হয়ে কল ধরবে। বাবা মেয়ের মিল দেখে নিজের কাছে ভালো লাগছিল। ইলিনার একটা স্বভাব পেয়েছে আমার শ্বশুরের। ভাজাভুজি খেতেন তিনি অনেক। ইলিনার জন্য এসব করতে হয়। সারাদিন এত ব্যস্ত থাকি যে আগের কথা মনে করার সময়ই পাই না। আর রাতে তো তানিম থাকে। ওর মুখে শামু নামটা শুনলেই সারাদিনের ক্লান্তি শেষ হয়ে যায়। এরই মধ্যে একদিন আমি বাবার বাড়িতে যাব। তানিমের ছুটি নেই। ইলিনাকে নিয়ে যাব, কিন্তু সে যাবেই না। সে তার দাদু আর বাবাকে ছেড়ে যাবেই না। আমার কেমন জানি খারাপ লেগে উঠল। ৩টা বছর আমার বাবা মা ইলিনাকে কষ্ট করে বড় করেছে। আমি তো প্রায় সময়ই অচেতনের মতো থাকতাম। সব সামলেছে মা আর বাবা। এখন যদি তারা শোনে যে ইলিনা তাদের কাছে যেতেই চায় না, তাহলে তারা কষ্ট পাবে। তাই আমি আর গেলাম না। পরের দিন বাবা মাই চলে এলো। অনেক দিন পর দেখা হয়েছে নানা নানুর সাথে। কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখলাম না আমার মেয়ের মধ্যে। মা বাবা ভেবেছেন দৌড়ে আসবে ইলিনা, কিন্তু এলো না। বাবা মা যতক্ষণ ছিল ইলিনার ধারে কাছেও ঘেঁষেনি তাদের। আমি তানিমকে রাতে ব্যাপারটা বললাম। তানিম বলল, ও ছোট মানুষ তো, মনে কষ্ট নিও না, বড় হতে হতে সব ঠিক হয়ে যাবে। আমিও ব্যাপারটা মেনে নিলাম। কয়েকদিন পর দুপুরে খাওয়ার পর আমি একটু বিশ্রাম নিতে রুমে এলাম। ইলিনা তার আগে শুয়ে পড়েছে। আমি ওর পাশে শুয়ে চুলে বিলি কেটে দিচ্ছিলাম। হঠাৎ ইলিনা আমাকে প্রশ্ন করে, আম্মু, নানা নানু কিভাবে রাক্ষস হলো? কি বলছিস এসব? ওরা রাক্ষস হতে যাবে কেন? হ্যাঁ তো, ওরা রাক্ষসী তো। তাই তো আমি ওদের কাছে যাই না, আমার ভয় করে। তোকে এসব কে বলেছে? দাদু বলেছে। আমি তখনই মায়ের কাছে গেলাম। আমি তো এই জন্যই ভাবি আমার মেয়ে নানা নানুর জন্য পাগল ছিল। হঠাৎ এখন কি হলো? মা ইলিনাকে এসব কি শেখাচ্ছেন?
আমার বাবা মা রাক্ষস কেন হবে? আপনি ওকে তাদের থেকে দূরে কেন সরাচ্ছেন? সে কি? কখন আমি এরকমটা বললাম? ইলিনা নিজে বলল আপনি বলেছেন। কি বলো এসব? আমি আমার নিজের নাতনিকে এসব শেখাবো? বৌমা, তোমার মেয়ে মিথ্যুক হয়েছে কিভাবে? মা, ইলিনা ছোট, ও মিথ্যের কি বোঝে? আর এত বড় মিথ্যা কিভাবে বলবে ও? তার আমি কি জানি? আজ আমার ছেলে আসুক, আমাকে এত বড় দোষ দেয়া হলো। আমাকে বোঝা মনে হয় বললেই পারো, এত নাটক সাজানোর কি দরকার ছিল? বলতে বলতেই তিনি কেঁদে ফেললেন। আমি নির্বাক হয়ে গেলাম, আমার কান্না পাচ্ছে খুব। এসব কি হচ্ছে? আমার মেয়েকেও আজে বাজে শিক্ষা দিচ্ছে, আমি কিছু বললে দোষ দিচ্ছে আমার। আমি রুমে চলে গেলাম। ইলিনাকে কি বোঝাবো এখন? কি বলবো? তার দাদু মিথ্যেবাদী? আমি তো এই শিক্ষা দিতে পারবো না কোনো মতেই। সেদিন রাতে মা খেতে আসেননি। তানিম বারবার ডাকার পরেও আসেনি। পরে তানিম মার রুমে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে। ডুকরে কেঁদে উঠে মা সব বলল। তানিম আমাকে ডেকে বলল, ইলিনা সত্যি এরকম বলেছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও, আমি চলে এলাম। আমার তাদের কথোপকথন শোনার কোনো ইচ্ছেই হচ্ছিল না। একটু পর তানিম রুমে এলো, সাথে মাও এলেন। এসে মা বললেন, আমাকে মাফ করে দাও বৌমা। আমার আসলে উচিত হয়নি ছোট বাচ্চাকে এসব শেখানো। আমি তো গল্পচ্ছলে বলেছিলাম। ইলিনা যে এটাকে মনে গেঁথে নেবে ভাবিনি। এটা বলে মা চলে গেলেন। তানিম আমার পাশে বসে আমার হাত ধরে বলল, শামু, মার বয়স হয়েছে। কি বলতে কি বলে জানে না, কিছু মনে করো না প্লিজ। সমস্যা নেই, যা হওয়ার হয়ে গেছে। উনি ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। তারপরে আর উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। সকালে আমার কপালে চুমু এঁকে তানিম অফিসে যেত। আসত ফুল নিয়ে, বৃষ্টি হলে বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেয়। মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাওয়া, এটা ওটা গিফট করা, এসব নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলাম। আমার ডিভোর্সের 4 মাস আগে একদিন তানফি আসে ওর জামাইকে নিয়ে। ঘরের মধ্যে একটা উৎসব উৎসব ভাব এসে যায়। রান্না বান্না করলাম, তানফির খোঁজ খবর নিলাম। তানফির বাচ্চা হচ্ছে না, অনেক চেষ্টা করছে, চিকিৎসা করছে, কোনো লাভ হচ্ছে না। এখন কোথাও পাওয়া গেলে দত্তক নেবে বাচ্চা। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় কলিং বেল বাজে। আমি গিয়ে দরজা খুললাম। খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরে। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দেই। এসব কি অসভ্যতামি? এভাবে গায়ে হাত দিচ্ছেন? কে আপনি? সাইমা, আমি। তুমি কি বলছো এসব? মানে কি? আমি রায়হান। আমাদের নিয়মিত কথা হতো। দেখো, অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি। ফিরিয়ে দিও না প্লিজ। পাগল হয়ে গেছেন? আমি আপনাকে চিনিই না। তানিম এগিয়ে এসে বলল, ওর সাথে কথা হয় মানে? কোনো প্রমাণ আছে? ছেলেটা পকেটে হাত ঢুকিয়ে পকেট থেকে মোবাইল বের করে কিছু কনভারসেশন দেখালো, যেখানে আমার নাম এবং ছবি দিয়ে আইডি ওপেন করা এবং প্রণয় জাতীয় কথাবার্তা লেখা। আমি অবাক হলাম। আমার ফেসবুক আইডি আছে, তবে আমি লগ ইন করি না অনেক দিন। লগ ইন করলে অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, আমার অসহ্য লাগে এসব, তাই লগ ইনই করি না। আর আমি নাকি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেমও করেছি। এসব ভাবতে না ভাবতেই তানিম আমাকে সজোরে থাপ্পড় দিল। আমি দোষী ছিলাম, সব দোষ স্বীকার করে তোমার পায়ে ধরে ক্ষমা চেয়ে তোমাকে কত তোষামেত করে এই বাড়িতে আনলাম। আর তুমি সব কিছুর এই মূল্য দিলে? আমি তো পাপী, আমি তো খারাপ। তুমি তো তলে তলে আরও খারাপ। তানিম, বিশ্বাস করো। চুপ। তোর মুখে বিশ্বাস শব্দটাই শুনতে চাই না আমি। তুই বিশ্বাসঘাতক, চরম বিশ্বাসঘাতক তুই। তানভি এগিয়ে এসে বলল, ছি ভাবি, আমার হাজবেন্ডের সামনে আমার মান সম্মানও রাখলে না। ও জেনে গেছে আমার ভাবি এরকম। মা এসে বললেন, একদিন তো খুব বড় বড় কথা বললে আমি ইলিনাকে কি শিক্ষা দিচ্ছি তা নিয়ে কথা বললে। নিজেই তো ঠিক নাই তুমি, এখন ইলিনা কি শিখছে? আমার সব স্বপ্ন মনে হচ্ছিল সেদিনই বাবা মাকে খবর দেয়া হলো। সেই ছেলেটা সব প্রমাণ দিয়ে চলে যায়, তার নাকি আমার মতো মেয়ে দরকার নাই। সে নাকি জানতোই না আমি বিবাহিতা। ডিভোর্সের দিনও আমি ভাবছিলাম, তানিম তো জানে আমি কেমন। এত কিছুর পরেও আমি তাকে গ্রহণ করেছি। আর সে ভুল বুঝে কোনোভাবেই ডিভোর্স দেবে না আমাকে। কিন্তু না, তানিম সব রেডি করতে থাকে। নিজের উপর ঘৃণা হচ্ছিল তানিমের প্রতি এখনো ভালোবাসা কাজ করায়। ইলিনাকে কোর্ট জিজ্ঞেস করছে সে কার কাছে থাকতে চায়। ইলিনা বলেছে বাবার কাছে। আমাকে একাই আসতে হলো বাবার বাড়িতে, এক ডিভোর্সি মেয়ে হয়ে। কিন্তু আমি জানি ইলিনা আমার কাছে আসবে, কারণ এটা তো মোহ। এক ধরনের মোহ জড়িয়ে গেছে ইলিনা। আমার অভাব বুঝবে প্রতিটা পদে পদে, আর অবশ্যই আসবে আমার কাছে। কিন্তু তানিম, সে তো আসবে না। আমি যেমন তাকে সুযোগ দিয়েছি সে তো দেবে না। দোষ না করা সত্ত্বেও সে দোষ দিচ্ছে আমাকে। তাহলে তার থেকে আর কি আশা করব আমি?
এরপর আমি আবার পড়ালেখা শুরু করতে চাই, কিন্তু কিছুতেই মন বসাতে পারিনি। পরে কিছু হাতের কাজ শিখে নিজের হাত খরচ চালানোর মতো টাকা রোজগার করি। বাবার ঘাড়ে বসে কতদিন খাবো? তার মধ্যে একদিন সন্ধ্যায় বাসায় সেই ছেলেটা আসে। এসেই আমার পায়ে ধরে। আপু, আমাকে মাফ করে দেন। সেদিন আমাকে নাটক করতে বলেছে তানিম ভাই। আমি ওনার ভার্সিটির জুনিয়র ছিলাম। আমার টাকার খুব দরকার ছিল, তাই এসব করতে বাধ্য হয়েছি। আমাকে টাকা দেবে বলেছে, টাকা দিয়েছেও। আমার মায়ের ওপেন হার্ট সার্জারির জন্য টাকা নিয়েছি। কিন্তু এই হারাম টাকায় আমার মায়ের চিকিৎসা হলেও মাকে বাঁচাতে পারিনি। আবারও মুচকি হাসলাম। প্রকৃতি প্রতিশোধ নেয়। আমি সেদিন পারলে চরিত্রহীনা ট্যাগটা ওঠাতে পারতাম, কিন্তু আমি তানিমের মুখোমুখি হতে চাইনি আর। আমার ডিভোর্সের প্রায় ৯ মাস পর একদিন তানফি আসে ইরিনাকে নিয়ে। কেমন জানি বিধ্বস্ত লাগছিল ওকে। ও এসে যা বলল, তারপর আমি আবার মুচকি হেসে ভাবলাম, সত্যিই প্রকৃতি প্রতিশোধ নেয়। যেদিন তানিম আমাকে আর ইলিনাকে নিতে এসেছিল, তার ১ সপ্তাহ আগে সে জানতে পারে আমার শ্বশুর ইলিনা হওয়ার পর ইলিনার নামে ৫ লাখ টাকা রাখেন। সেই টাকা ছিল ওনার জমি বিক্রির টাকা। এটা আমি জানতাম। বাবা আমাকে সবাইকে বলতে না করেছিলেন। এরা এই ৫ লাখ টাকার লোভে এসেছিল আমাদেরকে নিতে। আস্তে আস্তে ইরিনাকে ওদের বশে করে নেয় প্রথমে। তারপর আমাকে ডিভোর্স দিতে নাটক সাজায়। আসলে রুমা চলে যাওয়ার পর তানিমের সম্পর্ক হয় ওর কলিগের সাথে। এটা যেন তার নেশা। আমার মনে হচ্ছিল রুমা নিজে চলে না গেলে তানিম নিজেই ওকে ছেড়ে আর একজনের কাছে যেত। স্বভাবই তো এরকম। তানিম তার কলিগকে কথা দিয়ে রেখেছে যে আমাকে ডিভোর্স দিয়ে সে ওকে বিয়ে করবে। সেই মেয়ে আবার ডিভোর্সই ছিল। বনিবনা হয়নি তার হাজবেন্ডের সাথে, তাই ডিভোর্স হয়ে গেছে। এদিকে তানিম আমাকে ডিভোর্স দিতে অনেক দেরি করে ফেলে। আর সেই মেয়ে অন্য রিলেশনে জড়িয়ে যায়, যা তানিম জানতো না। মেয়েটা তানিমের সাথেও রিলেশন কন্টিনিউ করছিল। আমাকে ডিভোর্স দেওয়ার পর তানিম অন্তুকে বিয়ের জন্য বলে, কিন্তু অন্তু এই সেই অজুহাত দেয়। অন্তু আবার ওই ছেলেকে বিয়ে করে এর মধ্যে। এদিকে তানিমও অন্তুকে খুব চাপ দিচ্ছিল। হয়তো সে অন্তুকে নিয়েই বাকি জীবন কাটানোর প্ল্যান করেছিল। অন্তু প্রতিদিন তানিমের দ্বারা ডিস্টার্বড হচ্ছিল। পরে সে তার বর্তমান হাজবেন্ডকে সব জানায়। তানিম যদি অন্তর বিয়ের কথা জেনে যায়, তাহলে কোনো অঘটন ঘটবে বলে অন্তর ধারণা হয়। একদিন তানিমকে পুলিশ এসে অ্যারেস্ট করে। তানিমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় এক মেয়ে। কোর্টে সাক্ষী দেয় মেয়ের ২ বান্ধবী। অথচ তানিমের একই কথা, তানিম মেয়েগুলোকে চেনেই না। এবং তানিমের থেকে মুক্তি পেতে এসব অন্তর্চাল, যে এটা বুঝতে পারার আমার অসুবিধে হয়নি। আবার হয়তোবা ঘটনা সত্যিও। তানিমের তো কোনো বিশ্বাস নেই। তানিম আজ ২ মাস জেলে। তানফির হাজবেন্ড এসব জানার পর তানফিকে প্রচণ্ড সন্দেহ করতে লাগে, যার ফলাফল হয় ডিভোর্স। এসব টেনশন সহ্য করতে না পেরে মা স্ট্রোক করে প্যারালাইজড। তানপি এসেছে ইরিনাকে নিয়ে যেতে। আমি যেন মেয়েটাকে তাদের পরিচয় না দিই, সে যেন না জানে তার বাবা কেমন ছিল। আমি শুধু বলেছি, কি অদ্ভুত, তুমি, তানিম আর আমি ৩জনই বিনা দোষে দোষী হলাম। তানভি চোখ নামিয়ে হাঁটা শুরু করে। আমি বসতেও বলিনি তাকে। এদের জন্য আর কোনো জায়গা নেই আমার। আমি সিঙ্গেল মাদার হব। আমার ইলিনার গায়ে এসবের কোনো আঁচও আসতে দেব না। সেদিন আমি ফেসবুক লগ ইন করে ম্যারিজ স্ট্যাটাসকে সিঙ্গেল করে দিলাম। সবার খোঁচা দেয়া মেসেজের উচিত জবাব দিলাম। সব শেষে এটাই বলবো, বিশ্বাস করে আমি কোনো ভুল করিনি, বরং বিশ্বাসঘাতকতা করে তুমি ভুল করেছো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।